আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশের ইতিহাসের কথা বলতে গেলে রাজনীতির ইতিহাসের কথা বলাই যায়। স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে ক্ষমতার দ্বন্দ্ব, আন্দোলন, নির্বাচন আর জনগণের আশা আকাঙ্ক্ষা সবকিছু মিলিয়ে যেন একটা নৈতিক আদর্শ চাপা পড়ে আছে। আর সবকিছু জড়িয়ে আছে আমাদের রাজনীতির সাথে। কিন্তু এই রাজনীতি অনেক সময় জনগণের উন্নতির চেয়ে কোন্দল, দ্বন্দ্ব আর বিরোধের দিকটাই বেশি স্পষ্ট করে তুলেছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে সামনে পিআর নির্বাচন ব্যবস্থা বা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা। সেটা আসলে কোন পদ্ধতিতে হবে? এইটা কি প্রচলিত ব্যবস্থার মধ্য দিয়েই যাবে, নাকি এটার জন্য সংখ্যানুপাতিক যে নির্বাচন ব্যবস্থা সেইটা নিয়ে আসা হবে? তো সংখ্যানুপাতিক যে নির্বাচন ব্যবস্থা সেটা আসলে কি, আর এটা কিভাবে কাজ করে, কোন কোন দেশ এটার পক্ষে আছে, আর যারা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করে তারা কি সুবিধা পায়, আর আমরাই বা কি সুবিধা পাবো? এইটা যদি সত্যিই হয় তাহলে দেশে কি কি খারাপ অবস্থা তৈরি হবে না এবং দেশ উন্নতির পথে এগিয়ে যাবে? চলুন দেখে নেই। এই জিনিসটা হলে মূলত কি হবে? দেশে চাঁদাবাজি হবে না, দুর্নীতি কমে যাবে, ধর্ষণ হবে না, আরো অনেক কিছুই কমে যাবে। কিন্তু ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ইফেক্টিভ হইলো পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি হলে কি হবে? এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে, পার্লামেন্টের দুর্নীতি মানে সংসদের মন্ত্রী সরকারের দুর্নীতি বন্ধ হবে। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আয়নাগর হবে না। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বিনা বিচারে হত্যা হবে না, সেনা অফিসার হত্যা হবে না, শাপলা চত্বরে হত্যা হবে না। এগুলা বন্ধ করার একটাই রাস্তা এখন এই মুহূর্তে পিআর সিস্টেম। এইটার বিষয়ে আমি কিছু সংক্ষিপ্ত তথ্য দেই। বলতে গেলে বলা যেতে পারে যে সংখ্যানুপাতিক পদ্ধতিটা আসলে মূলত আসন ভিত্তিক যে নির্বাচন ব্যবস্থা সেইটা না হয়ে এইটা হয় মূলত ওই আসনে যে একটা মাত্র ভোটও যদি কেউ বেশি পেয়ে যায় তাহলে সেই হচ্ছে নির্বাচিত। এইরকম অবস্থায় না গিয়ে সারা দেশের ভোটটাকে কাউন্ট করা হয়। তারপর দেখা হয় রাজনৈতিক দলগুলো কে কত শতাংশ ভোট পেয়েছে, তার উপর যে যত শতাংশ ভোট পাবে তাকে সংসদের মোট আসনের ঠিক তত শতাংশই দেয়া হবে। তো এই নির্বাচন ব্যবস্থা আনার পেছনে বা নিয়ে আসার পেছনে একটা বড় যুক্তি হচ্ছে, প্রচলিত নির্বাচন ব্যবস্থায় দেখা গিয়েছে যে কোনো একটা দল যদি 200-রও বেশি আসন পেয়ে যায় তাহলে সে কিন্তু সংবিধান পরিবর্তন করে ফেলার মতো ক্ষমতা পেয়ে যেতে পারে। এই জন্য ধারণা করা হচ্ছে যে সে হয়তোবা পরবর্তীতে গিয়ে আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে, যেটা একবার হয়ে গিয়েছে। বিভিন্ন আইন এবং সংবিধান তারা পরিবর্তন করে ফেলতে পারে। এইটা যদি আমরা থামাতে চাই তাহলে জাতীয় সংসদে কোন একটা নির্দিষ্ট দলের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা কমাতে হবে বা থামাতে হবে। এই জিনিসটা থামানোর জন্যই মূলত যে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা বা পিআর সিস্টেমের নির্বাচন ব্যবস্থা সেটা চালু করা হচ্ছে। এই পিআর সিস্টেমের নির্বাচন পদ্ধতিটা হলে আসলে কি হবে, আর এই জিনিসটাই বা কি, এটা কোন কোন সমস্যার ক্ষেত্রগুলি এবং সমাধান করে তুলে ধরবে। এই ব্যবস্থাটাকে আনার কথা বলছেন জামাত সহ আরো বিভিন্ন রাজনৈতিক দল। উপরের ইঙ্গিত, যদি উপরের ইঙ্গিতে আপনি পিআরসি নির্বাচন দিতে গড়িমসি করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে বাধ্য করবে পিআরসি নির্বাচন দেওয়ার জন্য। যদি পিআরের খারাপ থাকে 1%, ভালো 99%। যদি আমরা ভোটের পার্সেন্টেজ হিসেবে আসন দেই তাহলে কি হবে? কেউই কিন্তু 50%-এর বেশি ভোট পেলেও মানে 1/3-3/2 মানে জনগণের ভোট কিন্তু কেউই পাবে না, তাই না? এটা হচ্ছে আমাদের দেশের গত বিভিন্ন ইলেকশনের ভোট কাউন্ট করে যা দেখা গিয়েছে তাই। তখন দেখা যাবে যে কেউ সংসদে 200-র বেশি আসন পাচ্ছে না। তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে এইটা একটা ভালো দিক। নতুন করে কেউ কিন্তু আর ইচ্ছা মতো আইন বানাতে পারবে না এবং দেশ ঠিকঠাক মতো এগিয়ে যাবে। এটা কিন্তু আপনারা ভালো মতোই বুঝতে পারছেন, তাই না? কিন্তু অনেকেই না বুঝতে চাইছে না, তারা তো ইতিমধ্যে দখল বাণিজ্য শুরু করে দিয়েছে। আনোয়ার হোসেন, উনি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। উনি ভয় দেখায় পাম্প নিবে। গত 19 তারিখে ভোর রাতে আমাদের পেট্রোল পাম্প কিবরিয়া ফিলিং স্টেশন, ওখানে উনি 12-13 জন লোক নিয়ে যে আমার পেট্রোল পাম্পে আমার ম্যানেজার এবং কর্মচারীদের পরে হামলা করে চাইনিজ কুরুল গলায় ধরে আমার ম্যানেজারকে বিভিন্ন হুমকি ধামকি মেরে ফেলবে, এটা করবে বলে গলা ধাক্কা দিয়ে পাম্প থেকে বের করে দেয় এবং চাবি নিয়ে নেয় আমার ম্যানেজারদের কাছ থেকে। সামনে নির্বাচনে মানুষ যদি একই ভুল করে তাহলে তাদেরকে ভুলের মাসুল গুনতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, যদি সংখ্যানুপাতিক ব্যবস্থা এখানে নিয়ে আসা হয় তাহলে প্রধান সমস্যাগুলো সামনের দিকে চলে আসতে পারে। মানে যারা স্বতন্ত্র নির্বাচন করতে চায় তাদের অবস্থান কি হবে? দ্বিতীয়ত মনে করেন এই মুহূর্তে আওয়ামী লীগ একটা বড় সমস্যা। ওই লীগটাকে যদি নির্বাচন করতে নাও দেওয়া হয় তখন কি হবে? তাদের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ভোট ব্যাংক আছে এবং এরা যদি পরবর্তীতে কোন একটা বেনামি কোন রাজনৈতিক দলের ব্যানারে গিয়ে তারা গোপনভাবে নির্বাচন করে এবং তারা যদি মোটামুটি করে 10% বা 20% ভোট পেয়েও যায় তাহলে কিন্তু ওই মানুষগুলো সংসদে চলে যাবে।
তখন তারা আইনে বাধা প্রদান করতে পারে। আসন বন্টনের ক্ষেত্রেও বড় একটা সমস্যা তৈরি হতে পারে। যেমন বিএনপি যদি 50% ভোট পায় তবে 150টা আসন তারা পাবে, জামায়াত যদি 30% ভোট পায় তবে 90টা আসন তারা পাবে। এখন এই মুহূর্তে প্রশ্ন হলো, কোন 150টা আসন বিএনপি নেবে আর কোন 90টা আসন জামায়াত নেবে? দুই দলই তো চাইবে ঢাকা চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ আসনগুলো, তাই না? এখানেই তো বিশাল একটা জটিলতা তৈরি হয়। আরেকটা সমস্যা হলো স্বতন্ত্র প্রার্থীদের আসন বন্টন। যেমন যদি 200 জন স্বতন্ত্র প্রার্থী মিলে মোট 2% ভোট পায় তবে তারা 6টি আসন পাওয়ার যোগ্য হবে। কিন্তু এই 200 জনের মধ্যে ঠিক কোন 6 জনকে সংসদে পাঠানো হবে, এটাও একটা বিব্রতিকর পরিস্থিতি তৈরি করতে পারে। এবং বিশেষ করে ওই যে বললাম, মানে আসন সংখ্যার ডিজাইনটা নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে। তবে এখানে পজিটিভ ব্যাপারগুলো হচ্ছে, মানুষ তখন ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি না করে বরং দলীয় আদর্শ এবং নৈতিকতা দেখে তাদেরকে ভোট দেবে, যে এটা একটা ভালো দিক এবং এটা একটা ভালো পজিটিভ ব্যাপার। যে রাজনৈতিক দলের আদর্শ যত ভালো তার ভোট ব্যাংক তত ভারী হবে, যেমন ডাকসু জাকসুর কথা বলাই যায়। কিন্তু সমস্যা হচ্ছে এই পজিটিভ ব্যাপারগুলো আনতে গিয়েই সেই বড় বড় সমস্যাগুলো থেকেই যাচ্ছে। এইটার সমস্যার সমাধান আসলে কিভাবে হবে? ইন্টারনেট থেকে রিসার্চ করে যা ধারণা পাওয়া গিয়েছে তার মধ্যে দুইটা শেয়ার করছি, যেটার মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য হলো নতুন করে কেউ যাতে ফ্যাসিস্ট হতে না পারে, তাই না? এবং সেটা ভালো মতো আটকানো। তার মধ্যে দুইটা উপায় হলো, প্রথম উপায়টা হচ্ছে সংখ্যানুপাতিক যে নির্বাচন ব্যবস্থা বা পিআর সিস্টেমের যে নির্বাচন ব্যবস্থা, তার কথাটাই আগে বলছি। একটু ভেঙে ভেঙে সহজ করে বলা যেতে পারে, যেমন সারা দেশে মানে ন্যাশনাল ওয়াইড না করে এইটা আপনি জেলা ভিত্তিক বা বিভাগ ভিত্তিক হিসেবে ভাগ করে দেওয়া যেতে পারে। যেমন ঢাকা, এই বিভাগের ভেতরে যতগুলো ভোট পড়বে সেই ভোটের হিসাব অনুযায়ী পার্সেন্টেজ করে ঢাকায় যতগুলো আসন আছে সেই আসনটাই বন্টন করা হবে। এইটা একবার ন্যাশনাল ওয়াইডের তুলনায় কিছুটা সহজ। যেমন আসন বন্টন যদি জেলা ভিত্তিক করা হয়, যেমন কোন জেলায় 60টি আসন থাকলে দলগুলো ভোটের শতাংশ অনুযায়ী সেই আসনগুলো ভাগ করা যায়। এতে প্রক্রিয়াটা কিছুটা সহজ হয়, তবে এটা পুরোপুরিভাবে সমাধান দেয় না, কারণ অনেক জায়গায় জটিলতা থেকেই যায়। অর্থাৎ সংখ্যার হিসাব মিলালেও আসল সমস্যার সমাধান পুরোপুরিভাবে পাওয়া যায় না। আমি বলবো যে হ্যাঁ, দেখুন আমাদের মূল উদ্দেশ্য কি, যাতে অন্য কেউ পরবর্তীতে আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, তাই তো? এবং সংসদে কেউ একচ্ছত্র আধিপত্য না পেয়ে যায়, তাই তো? এই জিনিসটা করার জন্য একটা আলোচনা হয়েছে যে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট যে আইনসভা আছে এবং এটাকে দ্বিকক্ষ বিশিষ্ট বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে একটা উচ্চ কক্ষ করা হবে এবং একটা নিম্ন কক্ষ করা হবে। নিম্ন কক্ষ যেমন ধরেন বর্তমানে যে সংসদ আছে এইটাই থাকবে, সেখানে নতুন করে 80টা বা 100টা আসনের একটা উচ্চ কক্ষ করা হবে। এবং আপনি যদি সংবিধান পরিবর্তন করতেও চান বা এরকম গুরুত্বপূর্ণ কোনো আইন আনতেও চান, সেক্ষেত্রে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুই জায়গাতেই কিন্তু আপনার 3 ভাগে 2 ভাগ মানুষের সমর্থন লাগবে। বাংলাদেশে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু করা হয় তাহলে নির্বাচন হবে 2 ধাপে। প্রথমত নিম্নকক্ষ বা জাতীয় সংসদ প্রচলিত নিয়মেই আসন ভিত্তিক নির্বাচনের মাধ্যমে গঠিত হবে, তবে শুধু আসন জেতার ভিত্তিতেই ক্ষমতা নির্ধারিত হবে না। দ্বিতীয়ত উচ্চকক্ষ গঠিত হবে প্রাপ্ত ভোটের মোট অনুপাতে। যেমন বিএনপি যদি মোট 45% ভোট পায় এবং 220টি আসন জেতে, তবে উচ্চকক্ষে তারা 45টি আসন পাবে। জামায়াত যদি 30% ভোট পেয়ে মাত্র 50 থেকে 60টি আসন জেতে, তবে উচ্চকক্ষে তারা আসন পাবে মোট 30টি। ছোট দল যদি 1% বা 2% ভোটও পায়, তারা উচ্চকক্ষে অন্তত 1টি আসন পাবে। এমনকি স্বতন্ত্র প্রার্থী, গবেষক, শিক্ষক বা বিজ্ঞানীরাও ভোটের অনুপাতে উচ্চকক্ষে তারা প্রতিনিধিত্ব করতে পারবেন। এইভাবে ভোটের শতকরা হারে উচ্চকক্ষের আসন বন্টন হলে আসল জনসমর্থন সংসদে প্রতিফলিত হবে এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে। উচ্চকক্ষে শুধু রাজনৈতিক দলই নয়, সমাজের সম্মানিত ও ইলেকশনের প্রতিনিধিরাও যুক্ত থাকবেন। এতে সংসদ আরও ভারসাম্যপূর্ণ এবং গ্রহণযোগ্যতা পাবে। নিম্নকক্ষে যেমন বিএনপি বা অন্য কোনো দল শক্তিশালী সরকার গঠন করতে পারবে, তেমনভাবে কিন্তু উচ্চকক্ষ তাদের নিয়ন্ত্রণে থাকবে না। উদাহরণস্বরূপ বিএনপি যদি নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ হয়ে কোনো আইন পাশ করতে চায়, তাহলে উচ্চকক্ষে তাদের সমর্থন লাগবে। যদি তারা সেখানে 45 আসন পায়, যেমন ধরুন উচ্চকক্ষে তারা হয়তো কেবল 45 আসন পাবে, ফলে সেখানে 2/3 ভোট না থাকায় একতরফা আইনের সিদ্ধান্ত কিন্তু পাশ হবে না। এই কাঠামোতে জোড়াতালি দিয়ে সরকার গঠনের কিন্তু আর ঝুঁকিও থাকবে না। আইন প্রণয়নে ভারসাম্য আসবে, সমাজের আইন প্রশাসন আর দুর্নীতিতে নিজেদেরকে আর জড়াতে পারবে না, যেটা একটা ভালো দিক, এবং দেশ ঠিকঠাক মতো এগিয়ে যাবে। সমাজের সকল শ্রেণীর অংশগ্রহণ নিশ্চিত হবে। অতএব দ্বিকক্ষ সংসদ ব্যবস্থা একটি কমপ্লিট প্যাকেজ হয়ে দেশের রাজনৈতিক সংকট নিরসনে একটা কার্যকর ভূমিকা রাখতে পারে। যদি এই জিনিসটা সত্যি সত্যি নিয়ে আসা হয়, তাহলে বলা যেতে পারে যে উচ্চকক্ষ পেয়ার ব্যবস্থায় রাখা যেতে পারে আর নিম্নকক্ষ সেটা স্বাভাবিকভাবেই থাকুক, তাই না?
তাহলে আমাদের এগুলো রক্ষা হবে আর ওইগুলো রক্ষা হবে, এবং ব্যালেন্স করতে পরবর্তী সময়ে আর কেউ ক্ষমতার একচ্ছত্র আধিপত্য পাবে না এবং সে তার ক্ষমতার দাপট দেখাতে পারবে না, এবং আমরা জনগণ যেটা চাই সেটাই আসলে হয়ে যাবে এবং দেশ ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাবে। তাহলে বলা যেতে পারে যে রাজনীতির এই অস্থিরতা কি একদিন শেষ হবে? আমরা কি দেখতে পাবো এক শান্ত, স্থিতিশীল আর উন্নত বাংলাদেশ? সে উত্তর সময় বলে দেবে। এখানে শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সুন্দর একটা লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করে দিতে পারেন। আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে সুন্দর একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।